এত কিছু ইস্যু আসার পরেও যে বিরোধীরা পারলো না, এটা কিন্তু বিরোধীদের ব্যর্থতা, মানে চূড়ান্ত ব্যর্থতা। বিজেপির সাথে সংখ্যালঘু মুসলমানরা না থাকাটাই কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর। এই লক্ষ্মীর ভান্ডারের পক্ষ নিয়ে কিন্তু তারা ভোট দিয়েছে। বিজেপি যতই বলুক না কেন আমরা ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা দিব, তোমরা কবে ক্ষমতায় আসবেও কিনা, এবং মানে আমি হাতে নাতে এখন পাচ্ছি, ফলে সেটাকেই বজায় রাখি। বহু জায়গাতে এজেন্ট ছিল না, প্রকৃত অর্থেই সংগঠন নেই বলে এজেন্ট ছিল না, আর কোনো জায়গায় এজেন্টদেরকে ম্যানেজ করতে পেরেছে শাসক দলের লোক, এই অভিযোগ। ফলে এই যে বিজেপি নেতারা বিক্রি হয়ে যায়, এটা বারবার লক্ষ্য করা যাচ্ছে। সাবোটেজ সর্বত্র বিজেপির হয়েছে, সেটা কিন্তু বিজেপির নেতৃত্ব বুঝতেই পারেনি। সোহম যে আজকে আচরণটা করলো, এই আচরণ তো তৃণমূলের সব নেতার মধ্যে আছে। 2026-এও বলা যায় যে তৃণমূল কংগ্রেসের ফেরা সময়ের অপেক্ষা হতে পারে। বঙ্গে যে সবুজ ঝড়, এই সবুজ ঝড়ের কারণ কি শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার? না, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়। তাহলে শুধু যদি লক্ষ্মীর ভান্ডার হতো, তাহলে পূর্ব মেদিনীপুরে 2টো সিট তৃণমূল হারলো কেন? তাহলে উত্তরবঙ্গে 8টা সিটের মধ্যে 6টা সিট তৃণমূল হারলো কেন? ওখানে কি লক্ষ্মীর ভান্ডার হয়নি? আমি একটা তথ্য দিয়ে দেখছিলাম যে আলিপুর যে লোকসভা কেন্দ্র, আলিপুর লোকসভা কেন্দ্রে প্রায় 75% মানুষ সরকারি কোনো না কোনো স্কিমের মধ্যে আছে, মানে 75% ভোটার। তার মধ্যে কেউ লক্ষ্মীর ভান্ডার আছে, কেউ কন্যাশ্রীতে আছে, কেউ রূপশ্রীতে আছে, কেউ চা সুন্দরীতে আছে। এরকম 75% মানুষ কিন্তু কোনো না কোনো সরকারি উপভোক্তার মধ্যে আছে। তারপরেও তো আলিপুর হেরে গেল। তার মানে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু একমাত্র ফ্যাক্টর না। মানে তার কারণটা হলো সংগঠন খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল, আর নেতা মানে যাকে তুমি প্রার্থী করেছো সেটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। এবং থার্ড সেটা হলো যে সংখ্যালঘু আসনটা সংখ্যালঘু কি সংখ্যালঘু নয়। যদি আসন সংখ্যালঘু হয় তাহলে বিজেপির কোনো চান্স ছিল না। সংখ্যালঘু মানে মুসলিম সংখ্যায় যেখানে বেশি ছিল সেখানে বিজেপি চান্স খুব কম ছিল, আর যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ কম ছিল সেখানে কিছু কিছু বিজেপির প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং জয়ী হয়েছে। তাই এই নির্বাচনে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে বিজেপি যে ট্রাইবাল ভোটের উত্থানটা হয়েছিল, আমরা মনে করেছিলাম যে এবারও হয়তো ট্রাইবাল অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ওবিসি ভোটটা ধরে রাখতে পারবে বিজেপি। ওবিসি ভোট কিছুটা ধরে রাখতে পারলেও কিন্তু ট্রাইবাল ভোট বা আদিবাসী ভোট কিন্তু বিজেপি ধরে রাখতে পারেনি। বলে স্যার উদাহরণ দিন। যেমন ধরো আমি আলিপুরদুয়ারেই বলছি, আলিপুরদুয়ারে বিজেপি জিতেছে, কিন্তু নাগরাকাটা সিটটাতে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। অর্থাৎ আলিপুরদুয়ারের অন্তর্গত নাগরাকাটা অথবা জলপাইগুড়ি সিট বিজেপি জিতেছে, কিন্তু মাল সিট যেটা ট্রাইবাল সিট, মাল সিটটা কিন্তু হেরে গেছে। ঠিক তেমনিভাবে তুমি যদি দক্ষিণবঙ্গে আসো তাহলে তুমি দেখবে যে ঝাড়গ্রামের অন্তর্গত যে ট্রাইবাল সিটগুলো আছে সেগুলোতে প্রায় সবগুলোতেই হেরে গেছে বিজেপি। ফলে ট্রাইবাল এলাকাগুলোতে যে উত্থান বিজেপির 2019-এ রেখেছিলাম, 21-এও কিছুটা ধরে রাখছিল, এবার কিন্তু আরও বেশি তাদের ক্ষয় হয়েছে ট্রাইবাল সিটগুলোতে। একইভাবে মানে শিডিউল কাস্ট সিটেও কিন্তু 2019 বা 21-এর মতন কিন্তু তাদের প্রভাব ছিল না। 2019-এ তারা 68টা তফসিলি জাতির সিটের মধ্যে 33টা পেয়েছিল। 2021-এও কিন্তু তারা 2019-এ 33টা পেয়েছিল, তৃণমূল 34টা পেয়েছিল, একটা বাম কংগ্রেসের পক্ষে ছিল। আর 2021-এ এসেও কিন্তু কাছাকাছি ওই একই 233টা আসনই ধরে রাখতে পেরেছিল বিজেপি, শিডিউল কাস্ট যেটা বলছি। কিন্তু পরবর্তী এই যে নির্বাচনটা হলো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি বেশ কিছু আসন হারিয়েছে, মানে 68টা আসনের মধ্যে 10খানা আসন কিন্তু তারা হারিয়েছে। ফলে বিধানসভা ভিত্তিক ফলাফল যদি দেখো তাহলে অবশ্যই আমরা বলবো যে 2019-এর থেকে বিজেপির আসন কমেছে। 2019-এ বিজেপি 121টা আসন পেয়েছিল, এবার সেটা কমে 90টাতে দাঁড়িয়েছে। কিন্তু 2021-এর তুলনা যদি করো তাহলে 21-এ 77 জন বিধায়ক জয়ী হয়েছিলেন, এবার 90 জন বিধায়ক মানে বিধানসভা কেন্দ্র এগিয়ে রয়েছে। তৃণমূলের জায়গা থেকে যদি বলি তাহলে 2019-এ 164টা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। 2019-এর লোকসভা নির্বাচনের পর 164টা কেন্দ্রে তৃণমূল এগিয়ে ছিল। 2021-এ গিয়ে কিন্তু এবং শেষের দিন বাই ইলেকশন ধরলে 216টা আসন বা 216 জন বিধায়ক এখন তৃণমূল কংগ্রেসের আছে। সেই জায়গায় যদি দেখি তাহলে 216 থেকে 192 নেমে এসছে
ইয়ে তৃণমূল কংগ্রেস, তাহলে তৃণমূল কংগ্রেসের কিন্তু ওভারঅল যদি ভোট পার্সেন্টেজের দিক দেখো, তাহলে অবশ্যই বলবো যে তারা 43% 2019-এ ভোট পেয়েছিল, এবার 46% ভোট পেয়েছে, 3% বাড়িয়েছে। কিন্তু মানে বিধানসভার নিরিখে যদি দেখো, 2021-এ বিধানসভার নিরিখে তৃণমূলের ভোট কিন্তু কমেছে। 2021-এ তৃণমূল কংগ্রেস 48% ভোট পেয়েছিল, এবার তৃণমূল কংগ্রেস 46% ভোট পাচ্ছে, মানে 2% ভোট তারা কমেছে। বিজেপির দিক থেকে যদি দেখো, 2019 সালে বিজেপি ভোট পেয়েছিল বলা যায় যে 40%-এর মতন, এবার তাদের 21-এ ভোট সেটা নামিয়ে 38% হয়েছিল, এবার তাদের ভোট কিন্তু 39%-এর মতন, অর্থাৎ 1% ভোট কিন্তু তারা বাড়িয়েছে। কিন্তু মানে বিজেপি যে মানে দাবিটা করেছিল, এবং পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিস্থিতি ছিল এবার, মানে বলা যায় একের পর এক দুর্নীতি, শিক্ষক দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, সরকারটা পুরো দুর্নীতির সরকারে পরিণত হয়েছিল। সর্বত্র ট্রাম বাস, সর্বত্র সরকারের সমালোচনা ছিল। সরকার মানে যুবকদের চাকরি দিতে পারছিল না, স্কুল সার্ভিস কমিশনের নিয়মিত পরীক্ষা নেই, নতুন করে শিল্পের কোনো বিকাশ ঘটেনি, মানুষ চাকরি পাচ্ছে না, ভিন্ন রাজ্যে হাজার হাজার ছেলে মেয়ে তোমার আমার পরিবারের থেকে সব ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে বয়স্ক বাবা মাকে ছেড়ে দিয়ে। এই ছবি বাঙালিকে বেদনাদায়ক করেছিল। বাঙালি মানে সত্যি ভাবতে লাগলো যে মানে কি ধরনের বাংলায় আমরা পড়ে আসলাম। তার সাথে আইন শৃঙ্খলা এবং সন্দেশখালীর ইস্যুটা কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছিল। ফলে এই যে এত কিছু ইস্যু আসার পরেও যে বিরোধীরা পারল না, এটা কিন্তু বিরোধীদের ব্যর্থতা, মানে চূড়ান্ত ব্যর্থতা। এই ব্যর্থতা অনেকগুলো জায়গা মানে আমার মনে হয় মানে কাটাছেঁড়া করার সুযোগ আছে। তার মধ্যে আমি প্রথম যেটা বলবো সেটা হলো যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, যেটা তোমাকে আগেও বলেছি যে তাদের সাথে রাজ্যের 35% সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ নেই। বিজেপি যেখানে 65%-এর মধ্যে পরীক্ষায় বসে 38% বা 39% ভোট পাচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস 100%-এর মধ্যে ভোট, মানে 100%-এর মধ্যে পরীক্ষা দিচ্ছে এবং দিয়ে তারা 46-47% ভোট পাচ্ছে। ফলে বিজেপির সাথে সংখ্যালঘু মুসলমানরা না থাকাটাই কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর। তার সাথে সাথে আমি বলবো যে রাজ্য সরকারের যে ডাইরেক্ট স্কিমগুলো আছে, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের যে ইম্প্যাক্ট, কারণ সরাসরি টাকা দিয়েছে। দেখো, প্রকল্প তো অন্য রাজ্যেও আছে, পশ্চিমবাংলাতেও আছে। পশ্চিমবাংলার সাথে অন্য রাজ্যের তফাৎ কোথায়? পশ্চিমবাংলাতে আইপ্যাক নামক যে সংস্থা তৃণমূলের হয়ে কাজ করছে, এই সংস্থাটি প্রতিটি ভোটারের কাছে এই বার্তাটা দিয়েছে, ভাই লক্ষ্মীর ভাণ্ডার যদি তুমি তৃণমূল কংগ্রেসকে যদি ভোট না দাও, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু থাকবে না। ফলে এটা একটা ভয়েরও জায়গা ছিল মানুষের, যে ভাই কিছুই নেই, আমি 1000-1200 টাকা পাই, সেটাও যদি চলে যায় আমি খাবো কি? ফলে মানুষ কিন্তু ভয় ভীতি সন্ত্রস্ত হয়েই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষ নিয়ে কিন্তু তারা ভোট দিয়েছে। বিজেপি যতই বলুক না কেন আমরা ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা দিব, তোমরা কবে ক্ষমতায় আসবেও কিনা, এবং মানে আমি হাতে নাতে এখন পাচ্ছি, ফলে সেটাকেই বজায় রাখি। তার জন্যই দলে দলে মহিলারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এবং সাথে আমি বলবো, বিজেপি গ্রাসরুট লেভেল কোনো অর্গানাইজেশন নেই। মানে মুসলিম এলাকাগুলোতে তো বিজেপির উপস্থিতি নেই, পতাকা তোলার মতন লোক নেই, কিন্তু মিক্সড এলাকাগুলোতেও কিন্তু আমি বলছি, যেমন ধরো হারোয়া, মিক্সড এলাকা মিনাখাতে আমরা হিসাব করে দেখেছি, মিনাখাতে 50% বুথে কোনো বিজেপির এজেন্ট ছিল না। মানে আমাদের যারা মানে কাজ করেছে, এক্সিট পোলে কাজ করেছে, তারা বলেছে এক একটা মানে ইয়েতে অঞ্চলে পঞ্চায়েত এলাকাতে দেখা গেছে যে 50% এলাকাতে কোনো বুথ ছিল না। এই বুথের যে এজেন্ট ছিল না, বহু জায়গাতে এজেন্ট ছিল না, প্রকৃত অর্থেই সংগঠন নেই বলে এজেন্ট ছিল না, আর কোনো জায়গায় এজেন্টদেরকে ম্যানেজ করতে পেরেছে শাসক দলের লোক, এই অভিযোগ। ফলে এই যে বিজেপি নেতারা বিক্রি হয়ে যায়, এটা বারবার লক্ষ্য করা যাচ্ছে। এবং মনে রাখবে, 1998 সাল তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর 2006 সাল পর্যন্ত বিজেপি এবং তৃণমূলের মধ্যে নির্বাচনী আঁতাত ছিল। ফলে বহু জেলা স্তরে বিজেপির যারা আজকে নেতা, তারা তৃণমূলের আজকের নেতাদের সাথে কিন্তু একে হাতে হাত মিলিয়ে তারা দেওয়াল লিখেছে, পোস্টার ব্যানার করেছে এক সময়। ফলে তাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক দীর্ঘদিন রাজনীতিতে কাজ করার ফলে রয়ে গেছে। এই তৃণমূলের পুরনো যে বিজেপি যারা এই পুরনো নেতারা জেলায় জেলায় রয়েছেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই আত্মঘাতী হয়ে কাজ করেছেন, দলকে স্যাবোটেজ করেছেন। এবং তারা যখনই যে পদ পাননি, নব্য এবং আদির লড়াই, অর্থাৎ বিজেপির যারা পুরনো, যখনই নতুনরা এসেছেন অন্য দল থেকে, তৃণমূল থেকে বা অন্য সিপিএমের থেকে,
তারা যখন বিভিন্ন পদ টদ পেয়েছে দলের মধ্যে, পুরনোরা কিন্তু তলে তলে তৃণমূলকে সাহায্য করেছেন। বহু মানে পুরনো বিজেপির কর্মী নেতারা কিন্তু তৃণমূলকে সাহায্য করেছেন, এবং আবার নতুনদের মধ্যেও যারা পদ পায়নি, তা অসন্তুষ্ট যারা ছিলেন তারাও কিন্তু তৃণমূলকে পরোক্ষভাবে সাহায্য করেছেন। এবং একই সাথে আমি বলবো এই সাহায্যের যে ক্যাটালিস্টিক রোল প্লে করেছে সেটা হলো মানে তৃণমূল কংগ্রেসের যে ভোট পরামর্শদাতা সংস্থা, তাদের রোলটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তারা কিন্তু একটা ক্যাটালিস্টিক রোল প্লে করেছে। ফলে এই যে সাবোটেজ সর্বত্র বিজেপির হয়েছে, সেটা কিন্তু বিজেপির নেতৃত্ব বুঝতেই পারেনি মানে অধিকাংশ ক্ষেত্রে। এবং সাবোটেজ শুধুমাত্র লোয়ার লেভেলের কর্মীদের মধ্যে হয়েছে এটা ভাবার কারণ নেই। বহু ক্ষেত্রেই ধরো দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছে, মানে এটা ভুল সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে প্রার্থী আবোল তাবোল দেওয়া হয়েছে, যেমন ধরো ইয়েতে ডায়মন্ড হারবারে শেষ মুহূর্তে যাকে প্রার্থী করেছে দলের নেতারাই তাকে নিয়ে হাসাহাসি করেছে, অভিজিৎ দাস। আবার স্বপন মজুমদারকে প্রার্থী করা হয়েছিল বারাসতে, দলের লোকদের মধ্যেই ক্ষোভ বিক্ষোভ ছিল। আবার দেবশ্রী চৌধুরী যাকে রায়গঞ্জ রিজেক্ট করেছে, তার দলের নেতারাই তাকে পছন্দ করেন না, তাকে আবার এখানে দক্ষিণ কলকাতায় প্রার্থী করা হয়েছে। এইভাবে একের পর এক ভুলভাল প্রার্থী, এবং সেগুলো যেমন অরিন্দম গাঙ্গুলি, তার সাথে যাদবপুরে কোনো সম্পর্কই নেই, তিনি দৈনন্দিন রাজনীতির সাথে যুক্তই নেই, কর্মীদের সুখ দুঃখের সাথে যুক্তই নেই, অথচ তাকে তিনি দিল্লিতে লবি করে এখানে প্রার্থী হয়ে গেলেন। আবার তুমি দেখো কবি শঙ্কর বসু, যিনি শ্রীরামপুরের মানে বিজেপির প্রার্থী হয়েছেন, তার বিজেপির একাংশের অভিযোগ যে তিনি দিল্লিতে লবি করে টিকিট জোগাড় করে নিয়ে এখানে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করেছেন, যার গ্রহণযোগ্যতাই ছিল না। ফলে লড়াইটা কোথার থেকে হবে, এবং তিনি সংগঠনের সাথে সেইভাবে যুক্ত নন। ফলে মানে একের পর এক ভুল ভাল প্রার্থী, যাদের সাথে মাটির সম্পর্ক নেই। এটাও কিন্তু একটা দেখার বিষয় ছিল। এবং বঙ্গ বিজেপি কোথাও গিয়ে আপনি যেরকমটা বলছেন, বঙ্গ বিজেপির এই যে ব্যর্থতার কারণ এই বাম কংগ্রেস জোটও কি তৃণমূলকে কিছুটা সুবিধা করে দিল? না দেখো, বাম মানে প্রত্যেকেই তো তাদের রাজনীতি করবে, বরঞ্চ তো বাম কংগ্রেস তো মুর্শিদাবাদে যদি মুসলিম ভোটটা না পেত, বা সরি রায়গঞ্জে যদি আলী ইমরান যদি মানে কংগ্রেসের তরফ থেকে না দাঁড়াতো, তাহলে মুসলিম ভোটটা বিকল্প থাকতো না। মুসলিমরা কাকে ভোট দিত? 2 লাখ এর উপরে যে ভোট আলী ইমরান কংগ্রেস প্রার্থী হিসেবে পেয়েছে, ওটা যদি তৃণমূল পুরো পেয়ে যেত, তাহলে ওখানে বিজেপির প্রার্থী অবশ্যই হারতেন। একইভাবে মানে বাম কংগ্রেস যদি না থাকতো, তাহলে সুকান্ত মজুমদারের পক্ষে বালুরঘাট সিট জেতা সম্ভব নয়। বিজেপির অধিকাংশ নেতা বোঝে না যে বাম কংগ্রেসের অস্তিত্বের উপর তাদের মানে ক্ষমতায় জেতা বা হারার সম্পর্ক আছে। মানে আমি তোমাকে পরিষ্কার করে বলছি, একের পর এক কনস্টিটিউয়েন্সিতে বাম কংগ্রেসের উপস্থিতি বিজেপিকে বহু জায়গায় কিন্তু সাহায্য করেছে, বিশেষ করে মাইনরিটি ভোট ব্যাঙ্কগুলো বিভক্ত করে। হ্যাঁ, এটা ঠিক যে দক্ষিণবঙ্গের কিছু এলাকায়, যেমন ধরো এই যে বরানগরে তুমি দাঁড়িয়ে আছো, বরানগর বিধানসভা কেন্দ্রে যদি তন্ময় চক্র না দাঁড়াতেন, তাহলে কিন্তু মানে সিপিএম এর প্রার্থী যদি না দাঁড়াতেন, তাহলে কিন্তু আমি নিশ্চিতভাবে ছিলাম যে যদি এখানে কংগ্রেস প্রার্থী দাঁড়াতো, বা পূর্বে আরএসপির প্রার্থী এখানে সাধারণত দাঁড়াতো বামেদের তরফ থেকে, তাহলে কিন্তু মানে নিশ্চিতভাবে বলতাম যে এখানে সজল ঘোষের জেতার সম্ভাবনা ছিল। অবশ্যই দমদমের মতন কনস্টিটিউয়েন্সি বা শ্রীরামপুরের মতন কনস্টিটিউয়েন্সি, সেখানে কিন্তু বলা যায় যে বাম কংগ্রেস বিভাজনের কাজ করেছে, বা বহু ক্ষেত্রে এটা ঠিক দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিরোধীরা কিন্তু তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে, কিন্তু তারপরেও বিরোধী ভোটের বিভাজনের ফলে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, এটা অস্বীকার করবো না। মেদিনীপুরের ক্ষেত্রেও এটাও সত্যি। ফলে বাম কংগ্রেস রাজনীতি উত্তরবঙ্গে কিন্তু তৃণমূলকে বেশ কয়েকটি আসনে হারাতে সাহায্য করেছে, আবার বাম কংগ্রেস জোট কিন্তু দক্ষিণবঙ্গে বিজেপিকে বেশ কয়েকটি আসনে কিন্তু পরাজিত করতে সাহায্য করেছে। কারণ মেরুকরণের যে রাজনীতি হয়েছে, হিন্দু মুসলিম মেরুকরণের রাজনীতি, হিন্দুদের পক্ষে বেশিরভাগ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। গতবার 54%, 21 সালে 54 জন, 100 জনের মধ্যে 54 জন হিন্দুরা ভোট দিয়েছিল। এবার প্রায় 56 জন হিন্দু ভোট দিয়েছে বিজেপির পক্ষে। আবার মুসলিমদের মধ্যে গতবার 91 জন মুসলিম তৃণমূলের পক্ষে দিয়েছিল। উত্তরবঙ্গে কিন্তু এবার স্প্লিট হয়েছিল, 60-40-এ 60 জন মুসলিম তৃণমূলকে দিলেও 40 জন কিন্তু মুসলিম দেয়নি। কিন্তু দক্ষিণবঙ্গের গল্পটা একেবারেই আলাদা। দক্ষিণবঙ্গে কিন্তু গতবারের মতনই একইভাবে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়েছে, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 90 জনের উপর মুসলিমরা কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, যার জন্য বিজেপি দক্ষিণবঙ্গের অধিকাংশ আসনে দাঁড়াতেই পারেনি। আচ্ছা, বিজেপির যে একক আসন সংখ্যা আমরা দেখলাম, মোট আসন সংখ্যা 240 এবং কংগ্রেস পেয়েছে 100টি আসন সংখ্যা। আর তার কংগ্রেস কর্মীদের মধ্যে একটা তুমুল উচ্ছ্বাস, এবং দেশ জুড়ে এই উচ্ছ্বাস বলা চলে, যারা যে একটা অ্যালায়েন্স করেছিল। আপনি বিষয়টাকে কিরকম ভাবে দেখছেন? দেখো, উচ্ছ্বাসের তো যথেষ্ট কারণ আছে। নরেন্দ্র মোদীর যে উচ্চগামী মানে
ক্যাম্পেইনটা নিয়ে গিয়েছিলেন ইস্ট বা 400 পার, এবং নরেন্দ্র মোদী অন্যায়ভাবে এমন কিছু ক্লেম করেছিলেন সংসদের মধ্যে দাঁড়িয়ে এবার 400 আসন পাবেই, এবং তিনি যেভাবে মিডিয়াকে পরিচালনা করেছেন, যেভাবে এক্সিট পোলগুলো হয়েছে, সবগুলো যদি বিচার করো, তারপরে যে রেজাল্টটা কংগ্রেসের জন্য এসছে, 99টা আসন কংগ্রেস শুধু পেয়েছে তা নয়, কংগ্রেস সারা ভারতবর্ষ জুড়ে আসন পেয়েছে। তারা মহারাষ্ট্রে 1 নম্বর দল হয়েছে, তারা গুজরাটে আসন পেয়েছে, তারা পশ্চিমবাংলাতে একটা হলেও আসন পেয়েছে, তারা আসামে আসন পেয়েছে, তারা তামিলনাড়ুতে আসন পেয়েছে, কেরালাতে আসন পেয়েছে, হরিয়ানাতে আসন পেয়েছে। ফলে কংগ্রেস দলের উচ্ছ্বাসের যথেষ্ট কারণ আছে, কারণ কংগ্রেস দল ছড়িয়ে ছিটিয়ে আসন পেয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। ফলে প্যান ইন্ডিয়ার বা সারা ভারতবর্ষ থেকে কংগ্রেস যে আসন পেল, এটা কংগ্রেসের জন্য খুব ইতিবাচক। এটা রিভাইভাল অফ কংগ্রেসকে ইন্ডিকেট করে। এবং দেখো, যারা মাল্টিপার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, আমার মতন মানুষ যারা মনে করে যে সরকার পরিবর্তন খুব কাম্য, মানে সেটা কেন্দ্রে হোক রাজ্য হোক, একটা সরকার 34 বছর চলছে, বা পশ্চিমবাংলায় 15 বছরের কাছাকাছি একটা সরকার চলছে, এক নাগারে সরকার চললে সরকারের মধ্যে কর্তৃত্ব তৈরি হয়। সোহম যে আজকে আচরণটা করলো, এই আচরণ তো তৃণমূলের সব নেতার মধ্যে আছে। ফলে তৃণমূলের নেতাদের যে আচরণ, আজকে আমরা অসন্তুষ্ট হয়ে যাচ্ছি, একটা দাদাগিরি ভাব সর্বত্র। এই দাদাগিরি ভাবটা তৈরি হয় কেন? দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ক্ষমতার মানে নেশায় মাতাল হয়ে ওঠেন নেতারা। ফলে নরেন্দ্র মোদীর মধ্যেও এক ধরনের ক্ষমতার নেশার মাতলা আমি দেখেছি। ফলে তাকে চেক করবার জন্য কংগ্রেস যে 99টা আসন পেয়েছে, বা মানে বিজেপিকে 240-এর মধ্যে আটকে দিতে পেরেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ভারতবর্ষে গণতন্ত্রের জয়। এবং অবশ্যই পার্লামেন্টারি ডেমোক্রেসি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে চলা উচিত। অ্যাবসলিউট পাওয়ার কোনো শাসক দলকে দেওয়া উচিত না। ফলে কেন্দ্রে এবার যে সরকারটা তৈরি হলো, সেটা অনেক বেশি গণতান্ত্রিক উপায়ে চলবে বলে আমি মনে করি। এবং রাজ্যের ক্ষেত্রে যেটা ঘটলো, সেটা কিন্তু বিপর্যয়, বিরোধীদের বিপর্যয় ঘটলো, এবং পশ্চিমবাংলায় গণতন্ত্রের যে ভবিষ্যৎ আর নেই, সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। এবং বিজেপির মতন রাজনৈতিক দল থাকলে এই সম্ভাবনা আরও বাড়বে। কারণ বিজেপিকে সামনে পেলে তৃণমূল কংগ্রেস বারবার বিজেপির ভয় দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘু মুসলিম ভোটটাকে এককাঠা করবে, এবং বারবার তৃণমূল কংগ্রেস জিতবে। 26-এও কিন্তু সেই একই খেলা চলবে, অর্থাৎ মেরুকরণের রাজনীতি, এবং সেখানে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ অবস্থায় চলবে। ফলে 2026-এও বলা যায় যে তৃণমূল কংগ্রেসের ফেরা সময়ের অপেক্ষা হতে পারে, যদি এই বায়নারি চলতে থাকে তৃণমূল আর বিজেপির মধ্যে। আচ্ছা, ইউসুফ পাঠান, আমরা যে দেখলাম বহরমপুর, ইউসুফ পাঠানের ঝোড়ো ব্যাটিং এর কাছে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অধীরের দুর্গ। আর তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে স্পষ্টতই জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ করেছেন তিনি, এবং তিনি সাফ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেরুকরণের রাজনীতির কাছেই হারতে হয়েছে তাকে, এবং আজ না হয় কাল তা বুঝবে জেলা। দেখো, আমি এর আগেও বলেছি যে ইউসুফ পাঠানের যে প্রচার ছিল আর বিজেপির প্রার্থীর যে প্রচার ছিল, একদিকে হিন্দুত্বের প্রচার, আরেকদিকে মুসলমানের প্রচার। মানে ইউসুফ পাঠানকে যখন পরিচয় করে দেওয়া হতো মানে বহরমপুর কেন্দ্রে, তখন বলা হতো উনি সাচ্চা মুসলমান, উনি হজ করা, উনি মক্কায় যাওয়া। আপনারা এখানে এত সংখ্যক মুসলিম বহরমপুরে আছেন, আপনারা একবারও মুসলমান ক্যান্ডিডেট পাঠাননি। আপনাদের কি মনে হয় না যে আমাদের বহরমপুর থেকে একজন সাচ্চা মুসলমানের পার্লামেন্টে যাওয়া উচিত? এই ল্যাঙ্গুয়েজগুলো যখন হয়েছে, বিশ্বাস করো পোলারাইজেশন রাজনীতি তখন আটকানো খুব কঠিন অধীর চৌধুরীর পক্ষে। উল্টো দিকে তুমি যদি দেখো, তাহলে বিজেপির জায়গা থেকে যদি দেখো, বিজেপির যে ক্যাম্পেইনটা বহরমপুরে হয়েছে, সেখানে পুরোপুরি হিন্দুত্বের জায়গা থেকে হয়েছে, রাম মন্দির ইস্যুকে সামনে রেখে হয়েছে, রাম মন্দিরের ছবি সামনে রেখে হয়েছে। ফলে একদিকে হিন্দু ভোটের পোলারাইজেশন, আর একদিকে মুসলিম ভোটের পোলারাইজেশন যেভাবে বহরমপুরে হয়েছে, সেখানে সেকুলার পলিটিক্যাল পার্টি হিসাবে কংগ্রেসের ভোট পাওয়া খুব কঠিন ছিল। তবে এই অসম লড়াই তারপরেও যে অধীর চৌধুরী চালাতে পেরেছেন, যতটা লড়াই করেছেন, এটা অধীর চৌধুরীর জন্য ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর কাজ করেছে, সেই কারণে তিনি এতটা ভোট পেয়েছেন। কিন্তু বাস্তবে তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে যেভাবে হিন্দু মুসলমানের রাজনীতি মানে পুরো নির্বাচন পর্বত জুড়ে চলেছে, মেরুকরণের রাজনীতি, তাতে কিন্তু অধীর চৌধুরীর পরাজয় হয়েছে। এই পরাজয় কিন্তু আমি বলছি আবারও সাম্প্রদায়িকতার মানে সাম্প্রদায়িকতা জয়ী হয়েছে, সেকুলারিজম পরাজিত হয়েছে।